হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি। দেখো আমরা পেপার আজকে প্র্যাকটিক্যাল পেপারটা করাচ্ছি না, আজকে থিওরি পেপার নিয়ে আলোচনা করছি। আমাদের পেপার ওয়ান পেপার টু অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা পেপার থ্রি, মানে কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং পেপার থ্রিটা কীভাবে পড়বে সেটাও একটু মানে বলে দেবো, যে এইগুলো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এগুলো বেশি আসার চান্স। এবং প্র্যাকটিক্যাল পেপারের সাথে কী ধরনের রিলেটেড সম্পর্ক রয়েছে 3 নম্বর পেপারে, সেগুলো নিয়েও একটু আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পেপারটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে 3 নম্বর পেপারের কিছু কিছু জায়গায় ভালো মতো সেটা বুঝতে পারবে। তাহলে আমরা 3 নম্বর পেপার শুরু করছি। আগের দিন আমরা পেপার ওয়ান পেপার টু এর যে সাজেশনগুলো দিয়েছি এগুলো তোমরা পড়বে বাড়িতে। ঠিক আছে, দেখবে পরীক্ষা বেশি দিন নেই, সেজন্য সেগুলো পড়ে নেবে। পেপার ওয়ান পেপার টু যেগুলো বলেছি, কোথাও যদি সমস্যা হয় বলবে পড়ার পর। তাহলে আজকে আমরা পেপার দেখবে 3 নম্বর পেপারটা একটু কঠিন। ঠিক আছে, পেপার ওয়ান পেপার টু তোমরা নিজেরা পড়েও কিন্তু শেষ করতে পারবে, খুবই সহজ। ঠিক আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু পেপার থ্রিটা একটু আগের থেকে পড়বে, কারণ পেপার থ্রি পেপার ফোর আর পেপার ফাইভ, এই 3টে পেপার একটু টাফ রয়েছে। অনেকে প্র্যাকটিক্যাল পেপারের সাথে একটু রিলেটেড, সেই জন্য একটু মানে কঠিন মনে হয়। পড়লে সহজ হবে, মানে কঠিন নয়, মানে একটু পড়তে হবে তার জন্য। যেমন আজকে 3 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষা আসার চান্স বেশি, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো পেপার পেপার থ্রি, আগে আমি সহজ সহজ প্রশ্নগুলি আলোচনা করবো, যেগুলো মানে প্র্যাকটিক্যাল পেপারের সাথে রিলেটেড। ঠিক আছে, যেমন আমি 3 নম্বর পেপারের এই সাজেশনগুলো দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো সাজেশন দিয়েছিলাম, এগুলো একটু, আর এখান থেকে আমি এগুলো সংক্ষিপ্ত করে দিয়েছি, যেটা আমি এখন তৈরি করেছি যে সাজেশনটা, রিসেন্ট যে সাজেশনটা তৈরি করেছি। সবার প্রথম 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আমরা গ্রুপ এর 1 নম্বর প্রশ্ন প্রশ্ন ধরে আলোচনা করছি। গ্রুপ পেপার থ্রির 1 নম্বর প্রশ্ন, যেমন বিভাজনের নীতি ব্যাখ্যা করুন, যুক্তি কথিত বিভাজনের সীমাবদ্ধতা উদাহরণ সহ আলোচনা করুন। ঠিক আছে, তারপরে দেওয়া আছে জ্ঞানবরতীকরণ বিষয় বর্গীকরণ ও গ্রন্থ বর্গীকরণ এর মধ্যে তুলনামূলক আলোচনা করুন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা কোথায় খুঁজে পাবো আগে বলে দিচ্ছি। দেখো আমরা সকলের কাছে টেক্সট বই রয়েছে, টেক্সট বই কোথায় রয়েছে আমি বলে দিচ্ছি। দেখবে সবার প্রথমের দিকেই পাবে, পেপার থ্রি সবার প্রথমের দিকেই পাবে। হুম, 277 পৃষ্ঠায় রয়েছে। দেখো 277 পৃষ্ঠার মধ্যেই পেয়ে যাবে যুক্তিকথিত বিভাজন। ঠিক আছে, যুক্তিকথিত বিভাজনের কি বলছে, নীতিগুলি ব্যাখ্যা করুন। ঠিক আছে, দেখবে সেখানে নীতি 277 পৃষ্ঠা পেয়ে যাবে বিভাজনের নীতি। ঠিক আছে, 277 পৃষ্ঠায় পেয়ে যাবে বিভাজন নীতি। এখানে দেখবে বিভাজন,
ওয়েট করে দেখি নোট রয়েছে। বিভাজনের নীতি পেপার থেকে। পরীক্ষায় বিভাজন আসুক না যেটাই আসুক, প্রথমে গ্রন্থাগার বর্গীকরণ কি সেটা একটু আলোচনা করে নেব, ঠিক আছে? গ্রন্থাগার বর্গীকরণ আলোচনা করার পরই আমরা তারপরে যেহেতু প্রশ্নে চেয়েছে বিভাজনের নীতি, বিভাজনের নীতি ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে আমরা এখন বিভাজনের নীতি ব্যাখ্যা করতে হবে। বিভাজনের নীতি এখানে দেওয়া আছে, যেমন বিভাজন কমপক্ষে দুটি বর্গ থাকবে, ঠিক আছে? যেমন সাধারণভাবে ব্যক্তি সময়ের লিঙ্গভিত্তিক বিভাজন, যেমন লিঙ্গভিত্তিক বিভাজনের মধ্যে আমরা যদি দেখি, যেমন পুরুষ এবং মহিলা, ঠিক আছে? এই দুটোর মধ্যে যেমন বিভাজন হয়, ঠিক আছে? সেটা হলো বিভাজনের নীতি। মানে কোনো বিভাজন করব আমরা একটা যে কোনো একটা বিষয়কে, মানে বিভাজন, যেমন আমরা কি ধর্ম হিসাবে বিভাজন করতে পারি। ধর্ম হিসাবে ধর্মের মধ্যে পড়ছে বিভিন্ন বিভিন্ন রিলিজন পড়ছে, ঠিক আছে? বিভিন্ন, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই সমস্ত ধর্মগুলো পড়ছে। মানে আমি একটা মেন হেডিং করব ধর্ম। ধর্মের মধ্যে যে অনেকগুলো সাব বিভাগ রয়েছে, ঠিক আছে? অনেকগুলো ভাগে ভাগ করছে। যদি আমরা লিঙ্গ হিসাবে ভাগ করি, মানে তখন দুটো জাতি পেয়ে যাচ্ছি ক্যারেক্টার, ঠিক আছে? একটা পুরুষ, একটা মহিলা অথবা নারী। তাহলে আমরা এইরকম ভাবে বিভাজন পাচ্ছি, ঠিক আছে? সেগুলো একটু মানে পয়েন্ট করে একটু ব্যাখ্যা করতে হবে যখন বিভাজনের নীতি চাবে। তারপরে আমরা যদি দেখি, অর্থাৎ বিভাজন আমরা কিভাবে করি, আমরা সর্বপ্রথমে বড় থেকে, ঠিক আছে, ছোট ছোট হিসাবে কিন্তু ভাগ করি। যেমন আগে আমরা মানে কোনো বিষয়কে আমরা বড় থেকে কিন্তু ছোট ছোট উপবিভাগে ভাগ করে থাকি, ঠিক আছে? সেটা কিন্তু বিভাজনের মধ্যে পড়ছে। এটাই হলো বিভাজন। যেমন আমরা যদি কোনো ভাষা হিসাবে ভাগ করি, ঠিক আছে? তাহলে ভাষা হিসাবে ভাগ করার সময় সময় বিভিন্ন ভাষা অনুসারে কিন্তু ভাগ করা হয়, ঠিক আছে? যেমন আমি যদি এখন বাংলা ভাষা দেখি, বাংলা ভাষার মধ্যে কিন্তু আবার অনেকগুলো ভাগ থাকে, উপবিভাগ থাকে, ঠিক আছে? আরো ক্ষুদ্র ক্ষুদ্র উপবিভাগ থাকে, তবে উপবিভাগও আরো সাব বিভাগ থাকে। এইভাবে কিন্তু আমরা বিভাজন করে থাকি, ঠিক আছে? এটা হলো বিভাজন। এগুলো একটু ব্যাখ্যা করতে হবে বিভাজন যখন সম্পর্কে প্রশ্ন আসবে। বলো, বিভাজনের নীতি বুঝতে পারলে?
দেখবে 277 পৃষ্ঠা একদম ভালোভাবে দেওয়া আছে, পড়ে নেবে। ঠিক আছে, পেজ নম্বর 277 পৃষ্ঠায়। এখন যুক্তিগত বিভাজন নীতি বিভাজনের সীমাবদ্ধতা যদি চায় তাহলে সীমাবদ্ধতা দেখে তারপরে পৃষ্ঠা পাবে 278 পৃষ্ঠা পেয়ে যাবে। ঠিক আছে, 278 পৃষ্ঠায় 278 পৃষ্ঠা। এখন গ্রন্থাগারের কাজে যুক্তি গঠিত বিভাজন নীতি প্রয়োগের সীমাবদ্ধতা স্বীকৃতি, এখন এটা একটু পড়ে নেবে, এখানে দেওয়া আছে। তারপরে আমরা যদি যাই পরে প্রশ্ন, যেমন বর্গীকরণ ও গ্রন্থ বর্গীকরণের মধ্যে তুলনামূলক আলোচনা করুন। ঠিক আছে, এখন আমরা যদি এই প্রশ্নটা দেখি, বিষয় বর্গীকরণ ও গ্রন্থ বর্গীকরণ। দেখো, বিষয় বর্গীকরণ অর্থাৎ যে বিভিন্ন বিষয় ভিত্তিক ভাগ করা হয়। ঠিক আছে, সেটা হলো বিষয় বিষয় অনুসারে। যেমন আমরা যদি দেখি, সাপোজ তোমরা 279 পৃষ্ঠাে আসবে, তাহলে সেখানে দেখতে পাবে ভালো মতো। দেখবে সাহিত্যকে দেখবে অনেকগুলো ভাগ। প্রথমে আমাদের এই সাহিত্যটাকে দেখবে অনেকগুলো ভাগে ভাগ করেছে। ঠিক আছে, প্রথমে বাংলা, ইংরেজি, ফরাসি, জার্মান। ঠিক আছে, আবার বাংলার মধ্যে দেখবে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। বাংলার মধ্যে কি কি পড়ে আমাদের সাহিত্য, যখন বাংলার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় পড়ে, উপবিভাগ রয়েছে। ঠিক আছে, যেমন কবিতা, নাটক, উপন্যাস, রচনা। আবার যদি ইংরেজির মধ্যে দেখি, যদি আমরা ভাগ পাই, ঠিক আছে, ইংরেজির মধ্যে দেখবে অনেকগুলো ভাগ পাবে, ওই সেম একই জিনিস পাবে, সে ইংলিশে লেখা থাকবে। ঠিক আছে, এইভাবে যে বিষয়ভিত্তিক যে আমরা ভাগ পাচ্ছি, এগুলো হলো বিষয় বর্গীকরণ আর গ্রন্থ বর্গীকরণ। এখন গ্রন্থ বর্গীকরণ, যেমন আমরা বিভিন্ন গ্রন্থাগারে যে আমরা বিভিন্ন রকম বই পেয়ে থাকি। ঠিক আছে, আলাদা আলাদা বই থাকে, কোথাও সাহিত্য বই থাকে, কোথাও অন্য রাইটারের, যেমন আমরা যদি দেখি কোনো সায়েন্স রিলেটেড বই থাকে, যেমন সায়েন্সের বই, যেমন ম্যাথামেটিক্স থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, যেমন এই সমস্ত বই সমস্ত কিন্তু, অর্থাৎ গ্রন্থাগারে যে বর্গীকরণ, বিভিন্ন গ্রন্থাগারের সেগুলো ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো সব বিভাজন। তাই এই হলো এটা প্রশ্ন, যেমন যুক্তিগত বিভাজন, সীমাবদ্ধতা, উদাহরণসহ আলোচনা এবং জ্ঞানবর্গীকরণ, বিষয় বর্গীকরণ ও গ্রন্থ বর্গীকরণের মধ্যে তুলনামূলক আলোচনা। তাহলে এরপর আমার পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, পরের প্রশ্ন ওই নীতি, একই প্রশ্ন বলেছে, বিভাজনের নীতি ব্যাখ্যা করুন ও যুক্তিগত বিভাজন সীমাবদ্ধতা, এটি একই প্রশ্ন হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা একই হয়ে গেছে, এটা একই প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা যদি দেখি ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশনের বিধিবদ্ধ সহায়ক সমূহগুলো আলোচনা করো। এই প্রশ্নটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাও পড়ে নেবে। ঠিক আছে, এবার বিভাজনের নীতি খুবই ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন এটাও খুবই ইম্পর্টেন্ট, তো এটাও এবার পড়ে নেবে। এখানে একই জিনিস রয়েছে, যেমন ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন। দেখো, এটা তোমরা কোথায় পাবে বলে দিচ্ছি।
তোমাদের এই যে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন, এটা তোমাদের এই সিলেবাসে মানে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার এবার নেই, ঠিক আছে? এটা যখন এটা তোমরা যখন আরো লাইব্রেরি সায়েন্স নিয়ে যখন আরো উঁচু ক্লাসে যখন পড়বে, তখন ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন সম্পর্কে আরো ডিটেলসে জানবে। এখন সেটা তোমরা এবার থিওরিটিক্যাল কিছু পড়বে, অর্থাৎ থিওরি পেপারের মধ্যেই তোমাদের রয়েছে, প্র্যাকটিক্যাল পেপারের মধ্যে ইউডিসি নেই, একে সংক্ষেপে ইউডিসি বলা হয়, ঠিক আছে? আমরা সংক্ষেপে একে আমরা ইউডিসি বলে থাকি, ইউডিসি, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন। দেখো একটু তোমরা কোথায় খুঁজে বলে দিচ্ছি। এটা তোমরা প্র্যাকটিক্যাল এতদিন করে এসেছো, সেটা 4 নম্বর প্রশ্নটা বলছি আমি, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন এটা আলাদা, ইউডিসি, ডিডিসি নয়। ডিডিসি তোমরা জানো অলরেডি, তোমরা সেটা একবার পরে ব্যাখ্যা করতে পারবে, কিন্তু যখন ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন আসবে তখন তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? দেখবে তোমরা 384 পৃষ্ঠা পাবে, 84 পেজে পাবে, ঠিক আছে? দেখবে এখানে সর্বপ্রথম তোমরা একটু আলোচনা করবে যে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশনটা কি, এটা একটু আলোচনা করার পরই আমি বলে দিচ্ছি কোথায় আছে। 385 পৃষ্ঠা পাবে, তার সাথে সাথে আমি এখানে কোথায় আছে আমি বলে দিচ্ছি। ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন, ঠিক আছে? প্রথমে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশনটি কি একটু আলোচনা করবে, আলোচনা করার পরেই তার একটু মূলনীতি সম্পর্কে আলোচনা করবে, তারপরে গঠন সম্পর্কে আলোচনা করবে, ঠিক আছে? গঠনের মধ্যে দেখবে আমাদের যেমন ডিডিসিতে থেকে অনেকগুলো ভাগে ভাগ করেছে, দেখবে তোমরা 384 পৃষ্ঠা আসবে, 386 পৃষ্ঠা আসবে, ঠিক আছে? দেখবে তোমরা যখন সামারিগুলো পড়েছিলে ডিডিসির ক্ষেত্রে যখন সামারিগুলো পড়েছিলে, দেখবে সেখানে 00, ঠিক আছে, তবে 100, 200, 300 এখানে ঠিক কিন্তু আলাদাভাবে একটু ভাগ করেছে, ঠিক আছে? দেখবে প্রথমে 0তে সাধারণ জ্ঞান, ঠিক আছে, একে এখানে 100, ইউডিসিতে শুধু একই দেওয়া আছে কিন্তু দর্শন ফিলোসফি। আমরা যদি ডিডিসিতে 100তে ছিল সামারি, ফিলোসফি ছিল 100তে। তোমরা ডিডিসি যখন পড়েছিলে, প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলে, তখন 100তে ফিলোসফি পেয়েছিলে? বলো, সামারিতে, ফার্স্ট সামারিতে 100তে 100তে ফার্স্ট সামারি পেয়েছিলে? মানে ফার্স্ট সামারি 100তে কি ফিলোসফি পেয়েছিলে? ফিলোসফি পেয়েছিলে 100তে? 100তে কত পেয়েছিলে? কি পেয়েছিলে ফার্স্ট সামারিতে? দাঁড়াও, তোমার সামারিটা, হ্যাঁ ফিলোসফি ছিল, ঠিক। দেখো 100তেই ফিলোসফি ছিল, ইউডিসিতে ঠিক মানে ক্লাস নম্বরটা একটু আলাদা। দেখো ইউডিসিতে একটু ক্লাস নম্বরটা একটু আলাদা দেখতে পাচ্ছ তো? দেখবে এখানে 1-এ দর্শন দেওয়া আছে শুধুমাত্র, 2-এ দেওয়া আছে ধর্ম, 200তে পেয়েছিলে কিন্তু ডিডিসিতে 200 ক্লাস নম্বর পেয়েছিলে রিলিজন পেয়েছিলে, ঠিক আছে? এখানে 2 নম্বর, শুধু 2 নম্বরে পাচ্ছ এখানে রিলিজিয়ন পাচ্ছ। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ?
তোমরা শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, একটু ওয়েট করো, আমি ফার্স্ট সামারি একটু বের করি, তাহলে বুঝতে পারবে। দেখো ইউডিসির সাথে ডিডিসি একটু আলাদা রকম, ঠিক আছে? তোমরা কিন্তু ডিডিসিটা জানো, ইউডিসিটা তোমরা জানো না, সেটা একটু তোমাদের একটু পড়তে হবে। দেখো আমরা যদি ফার্স্ট সামারি বের করি তাহলেই বুঝতে পারবে। যেমন প্র্যাকটিক্যাল পেপারে আমরা করেছিলাম ফার্স্ট সামারির মধ্যে যেমন 00, ঠিক আছে, সাধারণ, যেমন এটাই কিন্তু বাংলায় বলা আছে সাধারণ বলা আছে, জেনারেলটাই সাধারণ বলা আছে, ঠিক আছে? তোমরা বই বের করো, টেক্সট বইতে পেয়ে যাবে। টেক্সট বই হলো 386 পৃষ্ঠায়, ঠিক আছে? দেখবে সাধারণ 0, তারপরে 1 দর্শন, 2তে রিলিজিয়ন, 3তে সমাজবিজ্ঞান, 4তে হলো ভাষাতত্ত্ব, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ছিল, আমরা যদি 4-এ দেখি 400, আমরা ডিডিসিতে 400-তে ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম, এখানে ঠিক খালি 4 নম্বর, ঠিক আছে? 4 নম্বরে আমরা পাচ্ছি হলো ভাষাতত্ত্ব, ঠিক আছে? পাশে গণিত, গণিত ও প্রকৃতি বিজ্ঞান সমূহ দেখবে এখানে। আমরা যদি দেখি 500-তে পেয়েছিলাম পিওর সায়েন্স, ঠিক আছে? সায়েন্স রিলেটেড সাবজেক্ট পেয়েছিলাম, তাহলে একটু আলাদা পাচ্ছি, ঠিক আছে? ক্লাস নম্বরটা একটু আলাদা। আমরা 6-এ পাচ্ছি ফলিত বিজ্ঞান বা ভেষজ তত্ত্ব, প্রয়োগ বিদ্যার শিল্প, অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স পেয়েছিলাম আমরা, ঠিক আছে? 600-তে, 800-তে ভাষাতত্ত্ব, তারপরে দেখবে 900-তে ভূগোল, জীবনী, ইতিহাস, ঠিক আছে? ওই একই রকম প্রায়, ভূগোল, জীবনী, ইতিহাস, ঠিক আছে? তাহলে এটা আগে লিখবে। তাহলে এগুলোই হলো গঠন, মানে গঠনটা কিভাবে শুরু হয়েছে, তাহলে এই গঠন বলে পয়েন্ট করবে ইডিসিতে, ঠিক আছে? তারপর পরেরটা যেমন সাধারণ সহায়িকা, এখন এখানে আলাদাভাবে ভাগ করেছে, এখানে ডিডিসি থেকে একটু আলাদা, ঠিক আছে? সাংকেতিক চিহ্ন, দেখবেন তোমাদের কাছে বই থাকলে বইটার মধ্যে দেখবে যে 386 পৃষ্ঠা সাংকেতিক চিহ্ন, সেটা একটু আলোচনা করবে। সাংকেতিক চিহ্ন কি, এটা একটু, এটা নিয়ে একটা বড় প্রশ্ন হয়, ঠিক আছে? সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তারপরে আমরা যদি দেখি সাধারণ সহায়িকা, সাধারণ সহায়িকার মধ্যে দেখবে দুটি বিষয় সংযুক্তিকরণের জন্য যোগ চিহ্ন বা প্লাস ব্যবহৃত করা হয়েছে, ঠিক আছে? এটা পাবে 387 পৃষ্ঠায়। তারপরে উদাহরণগুলো একটু পড়তে হবে। তারপর সাধারণ সহায়িকার মধ্যে যেমন আমরা যদি দেখি সংযোজন ও ক্রমান্বয় সম্প্রসারণ, এই চিহ্নগুলি হলো যোগ চিহ্ন, ঠিক আছে? যোগ চিহ্নতে দেখানো হয়েছে কিভাবে, সেটা একটু দেখাবে। তারপরে আমরা যদি 388 পৃষ্ঠায় যদি আমরা দেখি, যেমন সি নম্বর, ভাষা সম্বন্ধে সাধারণ সহায়িকার জন্য ব্যবহৃত হয় সমান সমান চিহ্ন, ইকুয়াল, ঠিক আছে? যেমন সমান সমান চিহ্ন, ইকুয়াল, মানে কীভাবে দেখানো হয়েছে সেটা একটা এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে ডি নম্বর আমরা যদি দেখি 389 পৃষ্ঠা, ডি নম্বর, ঠিক আছে? রূপ মাধ্যমে সাধারণ সহায়িকার জন্য নির্দিষ্ট হয়েছে চিহ্ন, সেটি হলো 0, ঠিক আছে? সেটা উদাহরণ দিয়ে দেখাবে, উদাহরণ যে কোনো একটা মুখস্থ করবে, ঠিক আছে? তার স্থান সম্বন্ধীয় সাধারণ সহায়িকার জন্য নির্দিষ্ট হলো 1/9 লঘু বন্ধনীর মাধ্যমে সংখ্যা, ঠিক আছে? তারপরে এফ নম্বর আমরা যদি দেখি 390 পৃষ্ঠা, এফ নম্বর, জাতীয় জাতীয়তা সম্বন্ধীয় সাধারণ সহায়িকার চিহ্ন সমান সমান, ঠিক আছে? যেমন এগুলো একটু মুখস্থ করতে হয়, শিরোনাম ভূগোলের সঙ্গে ইতিহাস সম্বন্ধ, ভূগোল সাধারণ সম্পর্ক, ইতিহাস। তারপরে আমরা যদি দেখি ভাষা সম্বন্ধে সাধারণ সহায়িকার জন্য ব্যবহৃত হয় সমান সমান চিহ্ন। এই এক্সাম্পলগুলো একটু তোমাদের মুখস্থ করতে হবে। জাতীয়তা সম্বন্ধে সাধারণ সহায়িকার চিহ্ন সমান সমান, ঠিক আছে? তার এক্সাম্পল মুখস্থ করবে। কাল সম্বন্ধে সাধারণ সহায়িকার চিহ্ন, এগুলো সব ইউডিসির ক্ষেত্রে, মানে ইউডিসি নিয়ম অনুসারে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এই হলো ইউডিসি। তার সমান্তরাল বিভাজন, দেখি শর্ট প্রশ্ন আসে, সমান্তরাল বিভাজন একটু পড়ে নেবে, 2 নম্বরে আসে।
তাহলে ইউডিসি হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো আমরা 1 নম্বর প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা 2 নম্বর প্রশ্ন আমরা এইমাত্র সলভ করালাম। 2 নম্বর প্রশ্ন কি ছিল? ইউডিসি, ঠিক আছে, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন। তো এখানে একটু ভুল হয়েছে, ইউডিসি কিন্তু ডিডিসির সাথে গুলিয়ে ফেলবে না। এখন আমরা ডিডিসি 3 নম্বর প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন। দেখো এখন আমরা ডিডিসি, দেখো ডিডিসিও তোমাদের 10 নম্বর 18 নম্বরে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। ডিডিসিও তোমরা পড়ে নিবে, কারণ ডিডিসি থেকে প্রশ্ন আসতে পারে। দেখো ডিডিসি তোমাদের খুবই সহজ প্রশ্ন এটা। আমরা যদি এটা প্রশ্ন, এই নোটটা নিয়ে আসি, হ্যান্ডরাইটিং নোটটা। দেখো সবার প্রথমের দিকেই রয়েছে, দেখো উদাহরণস্বরূপ ডিডিসিমাল ক্লাসিফিকেশন, ডিডিসিমাল বর্গীকরণের বা ক্লাসিফিকেশনের 19তম সংস্করণের তালিকাগুলি ব্যবহার করুন, ঠিক আছে। তো খুবই সহজ, এটা তোমরা এতদিন প্র্যাকটিস করেছো, আশা করি তোমাদের মনে থাকবে। এবং এবং বইতে কত পৃষ্ঠা পাবে বলে দিচ্ছি তোমাদের। দেখো তোমরা বইয়ের মধ্যে পেজ, আজকে 3 নম্বর পেপার শেষ করে দেবো, ঠিক আছে। কারণ কি কি কমন এবার কি কি পড়বে ভালো করে সেটা বলে দিচ্ছি আমি একবারে। 353 পৃষ্ঠা পেয়ে যাবে, ঠিক আছে। 353 পেজে বইতে পেয়ে যাবে। 353 পেজ। তাহলে আমাদের ইউডিসি হয়ে গেল। এখন আমরা ডিডিসি, ঠিক আছে, ডিসকাস দ্য ইউজ অফ টেবিল ইন ডিডিসি। তাহলে শুধুমাত্র টেবিলগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে। যখন টেবিল উল্লেখ করে দেবে তখন শুধুমাত্র টেবিল, টেবিল বলতে কয়টা টেবিল রয়েছে? 7টা টেবিল। তাহলে টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5, টেবিল 6, টেবিল 7, এই 7টা টেবিল আলোচনা করতে হবে। কিন্তু 7টা টেবিল আলোচনা করার আগে একটু ডিডিসি কি সেটা নিয়ে একটু আলোচনা করে নেবে পরীক্ষার সময়, ঠিক আছে। ডাইরেক্ট 7টা টেবিল আলোচনা করতে যাবে না, একটু ডিডিসি সম্পর্কে একটু আলোচনা করবে। আমরা যদি চলে যাই দ্য প্রশ্নের অ্যান্সারের দিকে চলে যাচ্ছি। একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি। কত নম্বরে আছে ডিডিসি?
দেখো আমি এখান থেকে বলে দিচ্ছি। দেখো তোমাদের 352 পৃষ্ঠা আসবে, আসার পর মানে ডিডিসি সম্পর্কে একটু আলোচনা করে নেবে, ঠিক আছে? ডিডিসিটা কি, ডিডিসি প্রথম কবে হয়েছিল, মানে কে কত সালে দিয়েছিল, ঠিক আছে? সেটা বলার পরেই তারা সবার প্রথমে ফার্স্ট সামারি বলে একটু আলোচনা করবে, মানে প্রথমে ফার্স্ট সামারি সম্পর্কে ব্যাখ্যা করবে। ফার্স্ট সামারি বলতে এই টেবিলটা, এই ফার্স্ট সামারি পুরোটা আলোচনা করে। ফার্স্ট সামারি 00, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, এই 900 পর্যন্ত ফার্স্ট সামারি বলে হেডিং করবে। হেডিং করার পর তারপরে 900 পর্যন্ত লিখবে, ঠিক আছে? তারপরে সেকেন্ড সামারি উপরে হেডিং দিবে। লেখার পর 100 ডিভিশন করেছিল সেটা লেখার পর একটু দেখিয়ে দিবে, সমস্ত দেখার প্রয়োজন নেই, দু একটা দেখিয়ে দিবে, ঠিক আছে? 00 লিখে যেমন সাপোজ যে কোনো একটা এক্সাম্পল দেখিয়ে দিবে। হয় সাপোজ আমি সোশ্যাল সায়েন্সটা দেখাতে চাই, তার সোশ্যাল সায়েন্স 300 লিখে সোশ্যাল সায়েন্সের যেভাবে ভাগ করেছে এই ভাগগুলো একটু দেখিয়ে দিবে। সোশ্যাল সায়েন্স দেখানোর পর তারপরে ডাইরেক্ট চলে যাবে থার্ড সামারিতে। থার্ড সামারির যে কোনো একটা, ফার্স্ট সোশ্যাল সায়েন্স যদি সেকেন্ড সামারিতে দেখে, থার্ড সামারিতে সেই সোশ্যাল সায়েন্সটাকে যেভাবে অসংখ্য ভাগে ভাগ করেছে সেই ভাগগুলো একটু দেখিয়ে দেবে। সমস্ত ভেঙে ভেঙে দেখানোর প্রয়োজন নেই, অল্প অল্প করে দেখাবে। যে কোনো একটা, সাপোজ আমি যদি দেখাই সোশ্যাল সায়েন্সের শুধু এই পার্টটা দেখাবে, ঠিক আছে? যে কোনো একটা গ্রুপ দেখিয়ে দিবে। যদি ম্যাথামেটিক্স পার্টটাকে দেখাই সেকেন্ড সামারি, তাহলে ম্যাথামেটিক্স পার্টে পুরোটা দেখাবে। সাপোজ পিওর সায়েন্সটা যদি দেখায়, পিওর সায়েন্সের মধ্যে পুরোটা দেখায়। তারপরে যখন আমরা থার্ড সামারিতে যাবো, থার্ড সামারি যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে ভাগ করে দেখাবে। যেমন যদি আমি ইকোনমিক্সকে যদি দেখাই, তাহলে ইকোনমিক্সের থার্ড সামারিতে গিয়ে ইকোনমিক্সের গ্রুপটাকে দেখাবে যে কীভাবে থার্ড সামারিতে ভাগ করেছে অনেকগুলো ক্লাসে, ঠিক আছে? সেটা দেখানোর পরই তারপরে টেবিলগুলো আলোচনা করবে। 7টা টেবিল যে রয়েছে সেই 7টা টেবিল আলোচনা করবে। যেমন আমি যদি ইকোনমিকের ভাগগুলো দেখাবো, ঠিক আছে, একটু আলোচনা করবে। করার পর এখন যাবে ডাইরেক্ট, এই যেমন 7টা টেবিল রয়েছে, যেমন এখানে একটু বলাও আছে, ঠিক আছে, ডিডিসি সম্পর্কে। তারপরে টেবিল 1, দেখুন টেবিল 1-এ আমরা কি পড়েছিলাম, কোনো বিষয়ের, যেমন টেবিল 1 তোমাদের এটা প্র্যাকটিক্যাল পেপারও কিন্তু অলরেডি করেছি 7টা টেবিল, সেগুলো একটু বাংলাতে এখন পড়তে হবে, ঠিক আছে? এতদিন তোমরা ইংরেজিতে প্র্যাকটিস করেছো। কোনো বিষয়ের উপস্থাপনার রূপ, দিক, দৃষ্টিকোণ ইত্যাদি ধারণাগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয় টেবিল 1, ঠিক আছে? তাহলে কি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় টেবিল 1-এর? এই 01 থেকে 09 পর্যন্ত, আমরা এতদিন 01 থেকে 09 পর্যন্ত যখন টেবিল 1-এর সামারিতে আসবে তখন কিন্তু এইগুলো ভাগগুলো দেখতে পাবে, ঠিক আছে? যখন টেবিল 1 অর্থাৎ ভলিউম 1-এর বই, ভলিউম 1-এর সেই টেবিল 1-এ আসবে তখন দেখবে সামারিতেই কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এই ভাগগুলো। তারপরে আমরা যদি টেবিল 2-তে আসি, টেবিল 2-তে যে কোনো দেশের নাম বোঝালে আমরা টেবিল 2 ব্যবহার করে থাকি। দেখবে 1 থেকে প্রায় 9 পর্যন্ত কিন্তু শুধু দেশের নামগুলি দেওয়া আছে, ঠিক আছে? তারপরে টেবিল 3-তে আমরা যদি দেখি, দেখো সাহিত্যগত উপবিভাগ বোঝালে কিন্তু আমরা টেবিল 3-তে আসি। যেমন কবিতা, নাটক, গল্প, নিবন্ধ, প্রবক্তা, ঠিক আছে, বক্তৃতা, পত্র, হাস্যকৌতুক, বিবিধ, এই সমস্ত বিষয় কিন্তু আমরা টেবিল 3-তে পেয়ে থাকি, ঠিক আছে? তা টেবিল 3 পর আমরা টেবিল 4-এ আমরা যদি দেখি, টেবিল 4-এর মধ্যে যেমন দেখবো আমরা ভাষা, এই ভাষার বিভিন্ন দিক বুঝাবে, ঠিক আছে? যেমন ভাষার লেখা, শব্দরূপ, ভাষার অভিধান, ভাষার কথ্যরূপ, ভাষার কথ্যরূপের মধ্যে ব্যাকরণ, গ্রামার বোঝায়, ঠিক আছে? ভাষার ভদ্রতা রূপ, ভাষার শুদ্ধ প্রয়োগ, এই সমস্ত দিক বোঝালে কিন্তু আমরা টেবিল 4 ব্যবহার করে থাকি। তবে টেবিল 5 জাতিগত কোনো দেশের জনগোষ্ঠী বোঝালেই কিন্তু আমরা টেবিল 5 ব্যবহার করে থাকি। টেবিল 5-এর মধ্যে দেখবে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ভাগ দেখতে পাবে। সেই ভাগগুলো কিন্তু একটু ব্যাখ্যা করতে হবে, ওই প্রশ্ন কিন্তু বলে দেবে টেবিলগুলো আলোচনা করতে। টেবিলগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে টেবিল 6, টেবিল 7, ঠিক আছে? এই হলো ডিডিসি টেবিল, টেবিলগুলো একটু ব্যাখ্যা করবে। তাহলে আশা করি টেবিল ডিডিসি যে 19 এডিশনের টেবিলগুলো যদি পরীক্ষা প্রশ্ন আসে আশা করি আলোচনা করতে পারবে, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরে প্রশ্নে চলে যাচ্ছি। গ্রন্থ বর্গীকরণ কি, এর উপাদানগুলো আলোচনা, এটাও হয়ে গেছে অলরেডি। দেখবে তোমরা সবার প্রথমে দেখি পেয়ে যাবে 3 নম্বর প্রশ্নটা। তারপরে আমরা যদি দেখি গ্রন্থ বর্গীকরণে রঙ্গনাথনের প্রণীত পঞ্চসূত্রের প্রভাব আলোচনা, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে? পঞ্চসূত্র খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। আমরা যদি এবার
দেখবে এটা তোমরা কোথায় পাবে বলে দিচ্ছি, পেজ নাম্বার। এবারের জন্য রঙ্গনাথনের পঞ্চসূত্র খুবই ইম্পর্টেন্ট। দেখবে তোমরা 402 পৃষ্ঠায় পাবে, ঠিক আছে। রঙ্গনাথের এটা আলাদা। এটা 287 পৃষ্ঠা পাবে, 287 পেজে পাবে, ঠিক আছে। দেখবে রঙ্গনাথনের সূত্র পঞ্চক বলে লেখা আছে ও পুস্তক বিন্যাস, ঠিক আছে। দেখবে সেখানে 287 পৃষ্ঠায় পেয়ে যাবে। দেখে এখানে 5টি সূত্রই কিন্তু শর্টকাটে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো প্রথম সূত্রের নীতি হলো বই ব্যবহারের জন্য। দেখবে এটা তোমরা কিন্তু প্রথম পেপারও পড়েছিলে, ঠিক আছে। পেপার ওয়ানে তোমরা এই 5টি সূত্র কিন্তু পড়েছিলে। প্রথম সূত্র নীতি হলো বই ব্যবহারের জন্য, তারপরে দ্বিতীয় সূত্র প্রত্যেক পাঠের থাকবে বই, ঠিক আছে। তৃতীয় সূত্র প্রত্যেক বইয়ের থাকবে পাঠক। চতুর্থ সূত্র হলো পাঠকের সময় অপচয় নিবারণ, ঠিক আছে। পঞ্চম সূত্র গ্রন্থাগার কোনো বর্ধনশীল প্রতিষ্ঠান। তাহলে এই হলো 5টি সূত্র। এই 5টি সূত্রে ব্যাখ্যা করতে হবে। দেখবে সেখানে ভালোভাবে সহজভাবেই আলোচনা করা আছে, সেটা আর বলছি না, পড়ে নেবে। তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই কোলন ক্লাসিফিকেশনের স্মৃতি সহায়কের ব্যবহার গুলি আলোচনা করো। এটাও এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কোলন ক্লাসিফিকেশন। দেখে এটাও তোমরা কোথায় পাবে বলে দিচ্ছি। এটা আমি পরে বলে দিচ্ছি। এটা আর এখান থেকে কিছু প্রশ্ন পড়বে। ডিউরেশন হয়ে গেল।
টেবিলের ব্যবহার হয়ে গেছে। এডিসি পর্যায় সম্পর্কটা একটু পরে রাখবে, ঠিক আছে? পর্যায় সম্পর্কে সংজ্ঞা দিন। সিসি শর্ত সম্পর্কে বিভিন্ন পর্যায় সম্পর্ক উদাহরণ সব আলোচনা করব, ঠিক আছে? এই পর্যায় সম্পর্কগুলো আমরা যদি দেখি, দেখো পর্যায় সম্পর্কে এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, পর্যায় সম্পর্কে বলে দিচ্ছি। ক্যানন অফ ভার্বাল প্ল্যান এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এবার পরে নেবে। ক্যাননস অফ ভার্বাল প্ল্যান, বাক্যগুলো বিধির বিভিন্ন ভাগগুলো পড়বে। এই পর্যায় সম্পর্ক সংজ্ঞা দিন এবং সিরিজ ষষ্ঠ সংস্করণের বিভিন্ন পর্যায় সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করুন, ঠিক আছে? দেখো বিভিন্ন পর্যায় সম্পর্কগুলো এখানে ভাগগুলো দেওয়া আছে, যেমন এই তিনটে ভাগ, ঠিক আছে? পর্যায় সম্পর্ক আন্তঃবিষয় পর্যায় সম্পর্ক, ক্যাশের মধ্যস্থ পর্যায় সম্পর্ক, সারি মধ্যস্থ পর্যায় সম্পর্ক, এই তিনটে ভাগে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পেপারে করে দিচ্ছি। যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা ভালো মতো বুঝতে পারো তাহলে এটা আর বোঝার কিছু নেই, ঠিক আছে? এই তিনটে পর্যায় সম্পর্ক দেখবে, এখানে প্রত্যেকটার আগে কিন্তু আমরা জিরো ইউজ করি, শূন্য ব্যবহার করি, ঠিক আছে? প্রত্যেকটার আগে কিন্তু আমরা শূন্য ব্যবহার করি। আমরা প্রত্যেকটার আগে কিন্তু জিরো ব্যবহার করি, ঠিক আছে? জিরো কেন ব্যবহার করি এখানে বলা আছে যে কুলন বর্গীকরণ ষষ্ঠ সংস্কার 5 ধরনের পর্যায় সম্পর্কে কথা বলা হয়েছে, যেমন সাধারণ সম্পর্ক, পক্ষপাত, তুলনা, প্রভেদ ও প্রভাব। 1967 সালে পর্যায় সম্পর্ক ও পুনর্বিবেচিত হয়, কারণ পঞ্চম সংস্করণ এটি ছিল। ষষ্ঠ সংস্করণের পর্যায় সম্পর্ক নির্দেশিত শূন্য ব্যবহার করা হতো, বর্তমানে শূন্য স্থলাভিষিক্ত হয়েছে। ইংরেজিতে আমরা যদি দেখি, দেখো পর্যায় সম্পর্কের এখানে তিনটে ভাগ আছে, ঠিক আছে? এই যে এখানে তিনটে ভাগের মধ্যে 5টা ভাগ রয়েছে, ঠিক আছে? আমরা অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, প্র্যাকটিক্যাল ক্লাসটা যদি বুঝতে পারো এটা একদম বুঝতে পারবে। তারপরে আমরা এই 5টা ভাগ তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা যদি কারো কোনো প্র্যাকটিক্যাল ক্লাস সমস্যা থাকে বলবে, সেটা না বুঝলে এটা বুঝতে পারবে না, ঠিক আছে? বলো, পর্যায় সম্পর্ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারো নি? দেখো পর্যায় সম্পর্কে প্র্যাকটিক্যাল ক্লাসটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবে। কেউ প্র্যাকটিক্যাল ক্লাস করেছো পর্যায় সম্পর্কে? বলো, তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছো পর্যায় সম্পর্কে? পর্যায় সম্পর্কে তোমরা কি প্র্যাকটিক্যাল ক্লাস করেছো? কে কে করোনি বলো।
দেখো হ্যাঁ 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 ওটা পুরো কমন আমি ডিউটি আসতো না, দুদিন একদিন ডিউটি এসেছি, বাকি ওটা আমি ঘুমিয়ে পড়তাম। এগুলো থিওরিতে ওই খুব খুব অল্প দিন, মাঝে মধ্যে দু অবধি। ঠিক আছে, আমি দেখি একদিন করে ইয়ারের প্রশ্নগুলো সলভ করাবো, ওই যে কোলন ক্লাসিফিকেশন এই থিওরি পেপারগুলো একটু বুঝিয়ে দেওয়ার পরে আমি ইয়ারের প্রশ্নগুলো নিয়ে সলভ করবো, ঠিক আছে, কোলন ক্লাসিফিকেশনে তখনই বুঝতে পারবে। রুমে ওটা বেশি পড়তাম, ঠিক আছে, ওটা বেশি পড়তাম। ওই পর্যায় সম্পর্কে সেই ক্লাসটা বুঝতে পারলে এটা একদম খুবই সহজ, ঠিক আছে, বানিয়ে লিখতে পারবে এটা। এগুলো কিন্তু এক্সাম্পল তোমাদের আর মুখস্থ করতে হবে না। যেমন এখানে কেন, যেমন এসের পরে কেন অ্যান্ড আসলো, ঠিক আছে, যেমন সেগুলো তোমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারবে। যে কিউ তারপরে অ্যান্ড দিয়ে M4 কেন আসলো, ঠিক আছে, যে কিউ এখানে মানে এখানে কিউ আর এম, যখন তোমরা যখন পর্যায় সম্পর্কে যখন কোলন ক্লাসিফিকেশনে কন্টেন্টে আসবে তখন সেগুলো ভালো কন্টেন্ট থেকে কিন্তু আমাদের যে এখানে হিন্দু ধর্ম দুটো কিন্তু ধর্ম রিলেটেড বোঝাচ্ছে, ঠিক আছে, রিলিজন, রিলিজন কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে সেই চ্যাপ্টার ধরে আমাদের সেই সাবজেক্টে আসতে হবে, সেখান থেকে কিন্তু এই ক্লাস নম্বরগুলো আমরা পেয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা সেম ভাবে আমরা ক্লাস নম্বর পেয়েছি। এই হলো পর্যায় সম্পর্ক। আমরা পর্যায় সম্পর্ক হলো তো আইডিয়া প্ল্যান ও ভার্বাল প্ল্যান এই ক্যাননগুলি আলোচনা করো, এটাও তোমরা পেয়ে যাবে, কত পৃষ্ঠা বলে দিচ্ছি। দেখো এটা তোমরা পেয়ে যাবে 305 পৃষ্ঠা, ঠিক আছে, 305 পৃষ্ঠা পেয়ে যাবে, তোমাদের কাছে বইটাকে আশা করি পেয়ে যাবে। তোমাদের যেগুলো বললাম এগুলো প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার সাথে সাথে তোমরা এক্সট্রা ভাবে দেখে নেবে, কারণ শুধু কমন ছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন দেখে নেবে। পর্যায় সম্পর্ক হলো, দেখো তারপরে আমরা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন সেগুলো চলে এসেছে, এটা এবারে জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্যানন অফ ফর আইডা প্লেন, ঠিক আছে, এসআর রঙ্গনাথনের সারি শৃঙ্খল এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সারি শৃঙ্খলের বিধিগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট, এটা এবার পড়ে নেবে, ঠিক আছে। ডিসকাস দ্য ক্যানন অফ আইডা প্লেন elucidated by এসআর রঙ্গনাথন, ঠিক আছে, ডিফাইন অ্যারি অ্যান্ড চেইন, ডিসকাস দ্য ক্যাননস অফ অ্যারি অ্যান্ড চেইন, সারি শৃঙ্খলের সংজ্ঞা দিন এবং সারি ও শৃঙ্খলের বিধিবদ্ধ আলোচনা করুন, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরে এখানে এগুলো ভাবতেলীয় বিধির মধ্যে 5টা ভাগ, ঠিক আছে, শুনতে পাচ্ছ? দেখো এখানে ভাবতালীয়, দেখবে তোমরা যখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছিলে অ্যাসাইনমেন্ট পরীক্ষার মধ্যেও কিন্তু দেখবে এই ধরনের প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে, যেমন এই ভাবতালীয় বিধি দেখবে কটা পার্ট, টোটাল 5টা ভাগ, ঠিক আছে, 5টা ভাগের মধ্যে প্রত্যেকটা কিন্তু আবার সাব ভাগ রয়েছে, বৈশিষ্ট্যের মধ্যে 4টে ভাগ, বৈশিষ্ট্য পরম্পরার মধ্যে 3টে ভাগ, ঠিক আছে, প্রত্যেকটা ভাগগুলো রয়েছে সেগুলো একটু পড়ে নেবে। তারপরে আমরা যদি দেখি বৈশিষ্ট্য পরম্পরার মধ্যে দেখবো অনেকগুলো ভাগ রয়েছে, শাড়ির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, কি বলেছি না, ঠিক আছে, তো অনন্তার বিধির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, এই ভাগগুলো একটু পড়ে নেবে। তার পর্যায় সম্পর্ক হলো, ঠিক আছে, তারপরে
আইডিয়ান ভার্বাল হলো, ঠিক আছে, আইডিয়া প্লেন হলো, এগুলো একটু পড়ে নেবে। যদি কোথাও সমস্যা হয় বলবে, পরে আমি আরেকদিন নয় আরেকটা ক্লাস রাখবো। তারপরে আমি যদি দেখি পরের আরেকটা প্রশ্ন, ডক্টর এস.আর রঙ্গনাথনের যে পঞ্চমৌল বর্গ, এটাও পড়ে নেবে, কারণ এটাও এবারের জন্য ইম্পর্টেন্ট হয়েছে, ঠিক আছে। যেমন পিএমএসটি, কখনো কখনো আমাদের পিএমএসটি দিয়েও প্রশ্ন দিয়ে দেয়, পিএমইএসটি সম্পর্কে আলোচনা করুন, ঠিক আছে। পিএমএসটি পি বলতে এখানে কি বোঝায়? পি বলতে এখানে ব্যক্তি, ঠিক আছে। পি বলতে এখানে ব্যক্তিত্ব, ঠিক আছে। পদার্থ হলো পিএম, ইতে শক্তি, ঠিক আছে। এসটি, পিএমইএসটি, ঠিক আছে। গ্যাসে চাপানো ছিল তাহলে ব্যক্তিত্ব কি সেটা পড়বে, তার এম ব্যক্তিত্ব, রান্না হয়ে গেছে, গ্যাসে চাপানো হলো, গ্যাসটা এম ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, আর ইতে শক্তি বোঝাচ্ছে, এনার্জি বলতে কি বোঝাচ্ছে। দেখবে এগুলো তোমরা যখন পুরনো ক্লাসিফিকেশনে যখন প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলে, দেখো আমরা কন্টেন্ট হয়ে যখন আমরা যে কোনো একটা সাবজেক্ট ধরে, সাপোজ আমি লাইব্রেরি সায়েন্স হয়ে যখন আমি লাইব্রেরি সায়েন্সের চ্যাপ্টারের সেই বিভিন্ন ধরনের ক্লাসে মানে ক্লাস নম্বরগুলো খুঁজে বের করেছি, ওইগুলো এক একটা কিন্তু দেখবে শক্তি, কোনোটা আমরা কখনো স্পেস আইসোলেটে চলে যেতাম, ঠিক আছে, কখনো টাইম আইসোলেটে চলে যেতাম ক্লাস নম্বর বের করার জন্য, ঠিক আছে। সেগুলো এখানে একটু ব্যাখ্যা করা আছে, সেগুলো একটু পড়তে হবে। এগুলো হলো ফান্ডামেন্টাল ক্যাটাগরিজের মধ্যে ভাগ করেছে রঙ্গনাথ। তারপরে আমরা ইউডিসি থেকে কিভাবে সাধারণ আইসোলেটের ধারণা প্রথম কে প্রচলন করেন, এস.আর রঙ্গনাথন হবে। তারপরে ইউডিসি থেকে কিভাবে কোলন ক্লাসিফিকেশন কমন আইসোলেটের মানে কমন আইসোলেট কিভাবে এসেছিল, ঠিক আছে, সেটা একটু এখানে দেওয়া আছে, ওই একই বিষয়, ঠিক আছে। ইউডিসি থেকে কিভাবে কোলন বর্গীকরণের পদ্ধতি, এটা একটু পড়ে নেবে, কারণ এটা দিয়ে প্রশ্ন আসে। ডিডিসি থেকে এবং সিসিতে সাধারণ কমন আইসোলেটের প্রয়োগগুলো একটু আলোচনা করো। দেখবে এখানে সাধারণ আইসোলেটকে দুভাগে ভাগ করেছে, ঠিক আছে, পুরোগামী সাধারণ আইসোলেট, অন্তর্গামী সাধারণ আইসোলেট। পুরোগামীর মধ্যে ফ্যাসেটের স্থান ফ্যাসেটের কাল ফ্যাসেটে, স্থান ফ্যাসেটে পূর্বে প্রযোজ্য, স্থান ফ্যাসেটে পরে প্রযোজ্য, কাল ফ্যাসেটে পরে প্রযোজ্য। তাহলে আমরা অন্তর্গামী সাধারণ আইসোলেটের মধ্যে দেখবে পাঁচটা ভাগ, একটু আগে আমরা রঙ্গনাথনের মধ্যে পঞ্চমূল বর্গের মধ্যে আমরা পড়েছিলাম পিএমইএসটি, ঠিক আছে, পিএমইএসটি পাঁচটি মূলবর্গ। এই পাঁচটি মূলবর্গ এখানে ব্যাখ্যা করেছে। আবার দেখবে টি সবার শেষে বসে, ঠিক আছে, তারপরে এস, তারপরে ই পদার্থ, পি হলো ব্যক্তিত্ব, এগুলো নিয়ে এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। এগুলো কিভাবে আসলো, এই যে এই ক্লাস নম্বর কিভাবে, এগুলো কিন্তু সিসির বই যে রয়েছে, আমরা প্র্যাকটিক্যাল বইটা দিয়েছিলাম, ক্লাস নম্বর কিন্তু জ্যোতির্বিজ্ঞানের ক্লাস নম্বর জ্যোতির্বিজ্ঞান বি, ঠিক আছে, এটা ইন্ডিয়ার ক্লাস নম্বর আমরা 44 পাই, ঠিক আছে। যখন তোমরা স্পেস আইসোলেটে আসবে, ঠিক আছে, তখনই তোমরা কিন্তু ইন্ডিয়ার ক্লাস নম্বর তোমার পাবে 44। এগুলো একটু মানে ক্লাস না, তোমরা যদি কোলন ক্লাসিফিকেশনটা ভালো মতো বুঝতে পারো, তাহলে এগুলো নিজেরাই ক্লাস নম্বর বের করতে পারবে, শুধু মানে এই এক্সাম্পলটা দেখলে। কিন্তু পরীক্ষার সময় তোমাদের যে কোনো একটা এক্সাম্পল মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু তোমাদের বই দিয়ে দেবে না, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বই দিয়ে ক্লাস নম্বর বের করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাস নম্বর বের করতে পারো, ক্লাস নম্বর তো তোমাদের পরীক্ষার সময় তো বই দিয়ে দেবে না, সেজন্য তোমাদের কিন্তু যে কোনো একটা উদাহরণ তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে, মুখস্থ করে পরীক্ষা কিন্তু লিখতে হবে। যেখানে এখানে পাঁচটা আইসোলেটে কিন্তু ব্যাখ্যা করা আছে, স্থান, কাল, ঠিক আছে, শক্তি, পদার্থ এবং ব্যক্তিত্ব।
তো কমন আইসোলেট হয়ে গেল, ঠিক আছে। কমন আইসোলেট কি হ্যালো। সেটা তোমরা পরীক্ষা আশা করি লিখতে পারবে। তারপরে আমি চলে যাচ্ছি ফ্যাসেট। দেখো ফ্যাসেট পরম্পরা, ফ্যাসেট কাকে বলে সেটাও তোমরা একটু পড়ে নেবে। হ্যাঁ। দেখো এখানে ফ্যাসেটের বিভিন্ন ধরনের ভাগগুলো রয়েছে। আচ্ছা। দেখো ফ্যাসেট পরম্পরা তোমরা পেয়ে যাবে, এটা বলে দিচ্ছি বই মধ্যে তোমরা কোথায় পাবে। দেখো তোমরা ফ্যাসেট পরম্পরা তোমরা বইয়ের মধ্যে পাবে, 295 পৃষ্ঠা পেয়ে যাবে। 295 পৃষ্ঠায় ফ্যাসেট পরম্পরা পেয়ে যাবে, ঠিক আছে। 95 পেজ। এগুলো এতটা আলোচনা করা দরকার নেই, এগুলো আলোচনা করার দরকার নেই। একদম ফ্যাসেট পরম্পরায় এই ভাগগুলো পড়বে, ঠিক আছে। যেমন বস্তুময় স্বীকার্য, তারপরে পাবে যে আবর্তন স্বীকার্য, স্তরের স্বীকার্য। যে বস্তুময় স্বীকার্যের মধ্যে তোমরা যদি দেখো, আমরা কিন্তু এটা একটা প্রশ্ন, তোমরা কিন্তু 2004 সালে গ্রন্থাগার বিজ্ঞান, তাহলে নিশ্চয়ই এটা যদি প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই এই ক্লাস নাম্বার বের করতে পারবে যে কোনটা এখানে মূল মেন সাবজেক্ট, আর কোনটা টাইম বোঝাচ্ছে, কোনটা বা কোনটা কাল বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই মূল সাবজেক্ট বেসিক, আর এখানে দেখে বোঝাচ্ছে এটা টাইম, ঠিক আছে, সময় বোঝাচ্ছে। আর এটা টাইমটা কোথায় পাবো আমরা, নিশ্চয়ই টাইম আইসোলেটে পাবো, ঠিক আছে। টাইম আইসোলেট আমরা কিভাবে করি, আমরা করেছিলাম, তোমরা অলরেডি জানো প্র্যাকটিক্যাল পেপারে যখন প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে। পরেরটা যদি দেখি 2004 সালে ভারতীয় গ্রন্থাগার বিজ্ঞান, দেখবে এখানে দেখো এখানে টাইম এবং স্থান দুটোই আছে, টাইম আইসোলেট এবং স্পেস আইসোলেট। আমরা টাইম আইসোলেটে যখন আমরা বইটা যখন করে সিসি বইয়ে যখন টাইম আইসোলেটে এসেছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা 2004 সালে টাইম আইসোলেট আর তা ভারত স্পেস আইসোলেট, ঠিক আছে। টাইম আর স্পেস আইসোলেট তার আমরা পাচ্ছি, তার সাথে আমরা মূল সাবজেক্ট পাচ্ছি, ঠিক আছে। তারপরেটা আমরা যদি দেখি 2004 সালে ভারতের বর্গীকরণ, দেখবে এখানে বিএস টি এস, বলো এই এক্সাম্পলগুলো বুঝতে পারছো তো? বলো এই এক্সাম্পলগুলো বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে স্বীকার্য এক্সাম্পলগুলো বুঝতে পারছো? একদম প্র্যাকটিক্যালি করেছিলাম, এগুলো অনায়াসে দেখিয়ে কিন্তু চিনতে পারবে যে কেন কোনটাকে কি ধরা হচ্ছে, কোনটাকে কাল ধরা হচ্ছে, কোনটাকে মূল বিষয় ধরা হচ্ছে, কোনটাকে স্থান ধরা হচ্ছে, বলো। ফ্যাসেট পরম্পরার মধ্যে আমরা বস্তুমান স্বীকার্য হয়ে গেল। তারপরে আমরা আবর্তন স্বীকার্যের মধ্যে যদি দেখি, দেখো আবর্তন স্বীকার্যের মধ্যে পিএমএসটি, ওই সেম জিনিস, একই জিনিস কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, পিএমএসটি, ঠিক আছে। দেখো এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলটা পড়বে। তারপরে আমরা যদি দেখি স্তর সম্পর্কিত স্বীকার্যের মধ্যে উদাহরণ দেওয়া আছে কীরকম হতে পারে, দেখবে সবার শেষে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবে অনেক কোনটাকে কি ধরা হয়েছে, কোনটাকে পি ধরা হচ্ছে, কোনটাকে এস ধরা হচ্ছে, কোনটাকে টি ধরা হচ্ছে, ঠিক আছে। পিএমইএসটি কোনটাকে, কোন বিষয়টাকে ধরা হচ্ছে, কোন শব্দটাকে ধরা হচ্ছে, সেটা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বলে দিতে হবে, ঠিক আছে। দেখো 2004 সালে পশ্চিমবঙ্গে কলেজ, ঠিক আছে, কলেজ গ্রন্থাগার সময়ের মানচিত্রের বর্গীকরণ, তাহলে এইভাবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই ধরতে পারবে যে কোনটা টি, কোনটা পি, কোনটা এম, কোনটা ই, কোনটা এস, ঠিক আছে। বলো এইগুলো আইডেন্টিফাই করতে পারবে তো? কোনো প্রশ্ন থাকলে বলো এক্সাম্পলগুলো নিয়ে। ফ্যাসেট পরম্পরায় যদি প্রশ্ন আসে ফ্যাসেট নিয়ে, তাহলে এইভাবে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে। এক্সাম্পল ইউজ করতে হবে, এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে ফ্যাসেট পরম্পরা নিয়ে?
দেখো 2003 সালে পশ্চিমবঙ্গের কলেজ গ্রন্থাগারে কলেজ, ঠিক আছে, কলেজ গ্রন্থাগার সময়ের মানচিত্র পরীক্ষা। দেখো 2003 সাল, তাহলে এটা কি টাইম বোঝাচ্ছে তো, সময় বোঝাচ্ছে তো। টাইম থাকলে আমরা কোথায় যাই, টাইম আইসোলেটে যাই না আমরা, কোন ক্লাসে বই যখন প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলাম, টাইম আইসোলেটে আমরা যেতাম। আর স্থান বোঝালে আমরা স্পেস আইসোলেটে যেতাম, কোনো জায়গার নাম বোঝালে, ঠিক আছে, যে কোনো জায়গা খোঁজার জন্য আমরা স্পেস আইসোলেটে যেতাম, ঠিক আছে। সেম ভাবে এখানে পশ্চিমবঙ্গ জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই স্পেস, ঠিক আছে। তারপরে বলছে গ্রন্থাগার, গ্রন্থাগার হলো নিশ্চয়ই গ্রন্থাগার বিজ্ঞান মূল বিষয় হবে, মেন সাবজেক্ট গ্রন্থাগার, কারণ লাইব্রেরি সায়েন্স আমরা লাইব্রেরি সায়েন্স চ্যাপ্টার ধরে আমরা যেতাম, ঠিক আছে, সেই পৃষ্ঠা নম্বরে যেতাম লাইব্রেরি সায়েন্সকে দিয়ে, তাহলে নিশ্চয়ই এটা হলো মূল বিষয়, তাহলে বেসিক, ঠিক আছে। আমরা সবার প্রথম কিন্তু মূল বিষয়কে ধরে কিন্তু সেই সাবজেক্টটাকে আইডেন্টিফাই করি, ঠিক আছে। এখানে গ্রন্থাগার সমূহ হলো মূল বিষয়, সেই জন্য ধরা হয়েছে। আর বর্গীকরণ, যেটাকে আমরা ক্লাসিফিকেশন করছি, এটাকে ধরা হচ্ছে ধরা হচ্ছে, ঠিক আছে, শক্তি বা ক্রিয়া ধরা হচ্ছে। আর মানচিত্র হলো দ্রব্য অর্থাৎ ম্যাটেরিয়াল যাকে বলা হয়, ঠিক আছে, পদার্থ, ম্যাটেরিয়াল বা দ্রব্য, ম্যাটেরিয়াল মানচিত্রকে ধরা হয়েছে। এইভাবে ভাগগুলো দেখাতে হবে। তা PMEST এটাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কার মধ্যে পড়ছে, ঠিক আছে। পি হলো ব্যক্তি, এম হলো ম্যাটেরিয়াল, ই হলো এনার্জি, এস হলো স্পেস, টি হলো টাইম। এগুলো একটু ব্যাখ্যা করে দেখাতে হবে। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো একটু ইজিটা ব্যাখ্যা করবে। তোমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা ভালো মতো বুঝতে পারো পুরনো ক্লাসিফিকেশন, তাহলে এগুলো একদম খুবই সহজ, ঠিক আছে। এগুলো কিন্তু মুখস্থের কোনো বিষয় না যে আমি এগুলো শব্দ দেখিয়ে নিজেই বানিয়ে লিখতে পারবো, ঠিক আছে। তাই ফ্যাসেট পরম্পরা, এটাই হলো ফ্যাসেট পরম্পরা। ফ্যাসেট পরম্পরাকে 3টে ভাগে ভাগ করেছে, শেষে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, সেইটাই একটু করবে এক্সামের সময় আসে। তবে যেমন এটা তো বললামই আইসোলেট কিভাবে ভাগ করেছে আইসোলেটগুলোকে। যেগুলো আজকে বললাম যে প্রশ্নগুলো, সেগুলো একটু ভালো করে গুরুত্ব দেবে, ঠিক আছে। তারপরে এক্সট্রা হবে, তোমরা যদি পড়তে পারো পড়বে, কারণ ওগুলোর মধ্যে বেশি আসার চান্স বেশি। আগের বার বিষয় গঠন চলে এসেছে, এবার বিষয় গঠনটা ফ্যাসেট পরম্পরাটা পড়বে, ফ্যাসেট পর্যায় সম্পর্কটা পড়ে নেবে, কারণ বিষয় গঠনটা আগের বার চলে এসেছে, ঠিক আছে। তাও এবার একটু দেখে নিতে পারো। এবারে এটা থেকে শর্ট প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন পড়বে। সাংকেতিক চিহ্ন আগের বার চলে এসেছে, সাংকেতিক চিহ্ন এবার এতটা ইম্পর্টেন্ট নয়। রিলেটিভ ইন্ডেক্সটা ভালো করে পড়বে, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রিলেটিভ ইন্ডেক্স। 7 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পেসিফিক ইন্ডেক্স খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি একটু আলোচনা করবে, যেভাবে বলেছিলাম একটু আগে। ইউনিভার্সাল ইউডিসি, এবারের জন্য ইউডিসি খুবই ইম্পর্টেন্ট। এবার কিন্তু এই যে এখান থেকে কিন্তু যে কোনো একটা 2 নম্বরের প্রশ্ন পাবে, ঠিক আছে। সম্মেলন থেকে কিন্তু প্রশ্ন পাবে 2 নম্বরের, 7 নম্বরের প্রশ্ন পাবে, ঠিক আছে। 7 নম্বরে অথবা 12 নম্বরের প্রশ্ন পাবে, 7 অথবা 12 নম্বরের প্রশ্ন পাবে, ঠিক আছে। যে কোনো একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, হয় ডরকিন সম্মেলন, ঠিক আছে। এটা কোথায় পাবে বলে দিচ্ছি, তোমরা টেক্সট বই তোমরা যদি ফলো করো, সম্মেলনগুলো একটু ভালো করে
করবে, কারণ এখান থেকে 7 অথবা 12তে আসার চান্স বেশি। বিভিন্ন ধরনের সম্মেলন রয়েছে, এগুলো কেন সম্মেলন হলো? গ্রন্থাগারের জন্যই সম্মেলন করা হয়, গ্রন্থাগারকে যাতে ঠিকঠাক রাখা, মানে গ্রন্থাগারকে কীভাবে আরও বিশেষভাবে সহযোগিতা করা যায় সেগুলো নিয়ে মানে মানে অনেক জায়গায় অনেকগুলো দেশ নিয়ে একটা সম্মেলন করা হয়। দেখো তোমরা কত 425 পৃষ্ঠা পেয়ে যাবে, ঠিক আছে? 425 পৃষ্ঠায় তোমরা সম্মেলন দেখো, অনেকগুলো সম্মেলন রয়েছে। এলসিনো সম্মেলন, ডরকিং সম্মেলন, এলসিনো সম্মেলন, বোম্বাই সম্মেলন, ঠিক আছে, আক্সফোর্ড সম্মেলন, টরন্টো সম্মেলন, লন্ডন সম্মেলন, এই কটা সম্মেলন একটু ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো সম্মেলনে কিছুই নয়, সম্মেলনে একটা জিনিস ভালো করে পড়বে, শুধুমাত্র সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ডরকিং সম্মেলন। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ডরকিং সম্মেলন যেমন 1957 সালে এটা এই সম্মেলন উদ্বোধন করা হয়, ঠিক আছে? এখন দেখবে প্রত্যেকটা সম্মেলনের উদ্দেশ্য কিন্তু প্রায় একই, ঠিক আছে? যেমন একটা ভালো মতো মুখস্থ করবে, আর কমন বিষয় যেমন আমাদের শুধুমাত্র একটা প্রত্যেকটা সম্মেলনে একটু সালগুলো ভালো মতো পড়বে, ঠিক আছে? আর প্রত্যেকটা সম্মেলনের উদ্দেশ্য প্রায় একই, কিন্তু গ্রন্থাগারের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু সমস্যা সমাধান করা হয়, ঠিক আছে? গ্রন্থাগারের যত সমস্যা সেগুলোকে যাতে আরও ভালোভাবে সমস্যার সমাধান করা যায়, এবং সমস্যা সমাধানের জন্য কী কী আমাদের দরকার সেগুলো মানে তারা সম্মেলনের একটা দিন ফিক্স করে তারা সেই সম্মেলনে সেগুলো ঠিক করে, ঠিক আছে? সেইগুলোই কিন্তু এই সমস্ত সম্মেলনে কিছুই নেই, তোমরা সম্মেলনে শুধু সালগুলো মুখস্থ করবে, তার সাথে সাথে মানে তার জায়গা কোথায় হয়েছিল সম্মেলনটা সেই শহরগুলো মুখস্থ করবে, এবং প্রত্যেকটা সম্মেলনে কিন্তু প্রায় একই সমস্যা, মানে গ্রন্থাগারের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে ঠিক করা, এবং গ্রন্থাগারের বিভিন্ন তথ্যগুলোকে ঠিক করা, এবং গ্রন্থাগারের সাহায্য করা, মানে আর্থিক সাহায্য থেকে ঠিক করে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সম্মেলন করা হয়, ঠিক আছে? মানে এগুলো যদি প্রত্যেকটার ক্ষেত্রে যদি একই বিষয়, মানে সাল আর সম্মেলনের জায়গা এবং প্রত্যেকটা সম্মেলনের সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে, ঠিক আছে? সমস্যা সমাধানের জন্যই সেইগুলো করা হয়। তাহলে একটা বিষয় তোমরা খালি শুধুমাত্র সাল আর জায়গার নামটা ঠিকঠাক করে লিখবে, আর আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই বিষয় কিন্তু প্রায় লিখতে পারো, ঠিক আছে? কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, কিন্তু একটু পড়লেই বুঝতে পারবে যে প্রত্যেকটা সম্মেলনের উদ্দেশ্য প্রায় একই। কিছু ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জ হয়েছে, প্রায় একই, পড়লে একটু বুঝতে পারবে। এই কয়েকটা সম্মেলন তোমরা পড়বে ভালো করে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটা দিবে। যেমন স্বয়ংক্রিয় ইন্ডেক্স এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্বয়ংক্রিয় ইন্ডেক্স এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্বয়ংক্রিয় ইন্ডেক্স। বলো, পেপার 3 নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, এখন তোমাদের প্রশ্নের অ্যান্সার প্রশ্ন, যে কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে পেপার 3 নিয়ে? পেপার 3 যেগুলো বললাম এগুলো একটু ভালো করে পড়বে। হুম,
হ্যাঁ হ্যাঁ, তার থেকে ভালো নম্বরই পাবে। আমি যেগুলো বললাম প্রায় বেশিরভাগটাই বললাম এগুলো দেখুন। হ্যাঁ এই হুম হুম। হ্যাঁ দেখো এখন দেখবে যে প্রায় বেশি সবগুলোই কমন পড়েও যেতে পারে, ঠিক আছে। হয় দু একটা দেখবে অনেক অপশন পাবে, এমন নয় যে অপশন পাবে না। যে একটা গ্রুপ এর থেকে দেখবে চারটা প্রশ্ন দেবে, সেখান থেকে যে কোনো দেখবে একটা না একটা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে যেমন গ্রুপ বি থেকে দেখবে অনেকগুলো প্রশ্ন অপশন পাবে, অপশনের মধ্যে কমন পেয়ে যাবে, আশা করি এর মধ্যে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটা পড়তে পুরোটা পড়তে পারো এই প্রশ্ন ওই পৃষ্ঠা, তাহলে এর বাইরে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে। যদি পুরো পৃষ্ঠাটাই পড়তে পারো, এই যে মানে এখানে প্রশ্ন ওই পৃষ্ঠা রয়েছে, তাহলে এর বাইরে কোনো প্রশ্ন হয় না। আর তাহলে তো এই 100-তে 100 নম্বরই কমন পাবে। এখন যদি যেগুলো বললাম সেগুলো উপর একটু বেশি জোর দেবে, কারণ সেগুলো বেশি কমন, ঠিক আছে। সেগুলো আসার চান্স এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া তো এগুলো প্র্যাকটিক্যাল, মানে 3 নম্বর পেপারটা একদম কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল রিলেটেড, ঠিক আছে। যে কোলন ক্লাসিফিকেশন ভালো মতো বুঝতে পেরেছে তার কাছে এই পেপার খুবই সহজ। বলো আর কোনো প্রশ্ন থাকলে বলো।